আজকে আমরা সবাই আমাদের তান্ত্রিককে নিয়ে অনেক গল্প শুনেছি, কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্পের নাম আমি নকল তারানাথ। চলো গল্পটা শুরু করা যাক। কলকাতার ব্যস্ত শহরে কোলাহল ছেড়ে আমি এবার বেরিয়ে পড়েছি এক অজানা গ্রামের উদ্দেশ্যে। আমার নাম দেবাশিস, পেশায় একজন সাংবাদিক। অলৌকিক ঘটনার ভৌতিক কাহিনীর ওপর গবেষণা করাই আমার প্রধান কাজ। এবার গন্তব্য হলো বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটি প্রায় 20 মাইল দূরে। সেই গ্রামে কিছুদিন ধরে এক অদ্ভুত ঘটনা ঘটছে বলে খবর পেয়েছিলাম। এক বৃদ্ধ সাধু, যিনি নিজেকে তারানাথ তান্ত্রিক বলে দাবি করছেন, নাকি মৃত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেন, ভূতপ্রেতের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে আমি ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর শুনলাম এই সাধু নাকি তারানাথ তান্ত্রিকের বহু পুরনো গোপন তান্ত্রিক পুঁথিও নিজের কাছে রেখেছেন। আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যের কিনারা আমাকে করতেই হবে। আমি গ্রামে পৌঁছতেই এক অদ্ভুত অনুভূতি হলো, যেন গ্রামটা অতীতে আটকে আছে। ধুলোমাখা পথ, পুরনো কুঁড়ে ঘর, আর গ্রামের লোকেদের চোখে এক অজানা আতঙ্কের ছায়া। গ্রামের প্রবীণরা জানালেন, এই কিছুদিন ধরে রাতের বেলা কেউ একজন দোরগোড়ায় এসে দাঁড়ায়। দরজায় ঠকঠকে আওয়াজ হয়। কেউ দরজা খুললেই দেখতে পায় এক ছায়া মূর্তি। আর সেই রাতেই ঘরে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। এই কথাটা শুনে সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বৃদ্ধ সাধুর আশ্রম গ্রামের এক প্রান্তে। পৌঁছতেই দেখি আশ্রমের সামনে কয়েকজন গ্রামবাসী ভিড় করে আছে। আমি এগিয়ে গেলাম। সামনে বসে আছেন এক দীর্ঘদেহী সাধু, কপালে লাল সিঁদুরের ফোঁটা, গায়ে জট বেঁধে যাওয়া চুল, আর পরনে গেরুয়া বসন। তার চোখের চাহনি ছিল চমকপ্রদ, যেন সবকিছু তিনি পড়ে ফেলতে পারেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সত্যিই তারানাথ তান্ত্রিক? সাধু মৃদু হেসে বললেন, আমি আমাদের তারানাথের ছায়া মাত্র। প্রকৃত তারানাথ অনেকদিন আগেই চলে গিয়েছেন, কিন্তু তার যা বিদ্যা এখনো বেঁচে আছে। আমি বললাম, আপনার কাছে নাকি তার গোপন তন্ত্রপুঁথি আছে? সাধু কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, সে পুঁথি শুধু ভাগ্যবানদের হাতেই আসে, তবে ওতে হাত দিলে বড় অভিশাপ নেমে আসবে। রাতে আমি গ্রামের এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিলাম। বাতাস ভারী হয়ে উঠছিল। হঠাৎ বাইরে থেকে শোনা গেল কাচের মতো কিছু ভাঙার শব্দ। আমি দৌড়ে জানলার কাছে গেলাম। দূরে গাছের ছায়ার আড়ালে একটা ছায়া মূর্তি দাঁড়ানো। তার চোখ দুটো যেন জ্বলছে। আমার গলা শুকিয়ে গেল। দরজায় ধীরে ধীরে ঠক ঠক আওয়াজ পড়তে লাগলো। গ্রামের বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, ওদের দরজা খুলিয়ে দিও না, না হলে তুমিও হারিয়ে যাবে। সকালে উঠে আমি আবার সেই সাধুর আশ্রমে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সাধুর মৃতদেহ গাছের ডালে ঝুলছে,
তার গলায় লেখা, আমি নকল তারানাথ ছিলাম, প্রকৃত তারানাথ আজও বেঁচে আছে, যে তাকে খুঁজতে যাবে সে মৃত্যুবরণ করবে। আমি বুঝতে পারলাম আসল রহস্য শুরু এখানেই। সাধুর ঝুলন্ত মৃতদেহ দেখে আমার গা শিউরে উঠল। কাল রাতে যার সঙ্গে কথা বলেছি তিনি আজ মৃত। আশ্রমের আশেপাশে গ্রামের লোকজনের ভিড়, সবার মুখে মুখে আতঙ্কের ছাপ। গ্রামের মোড়ল বললেন, ওনা আসল পরিচয় কেউ জানতো না। উনি এসেছিলেন বহু বছর আগে। প্রথমে সাধারণ এক সাধুর মতনই ছিলেন, তারপর হঠাৎ দাবি করলেন তিনি নাকি আমাদের তারানাথ তান্ত্রিক। এই বলে গ্রামের মোড়ল থামলেন। আমি অবাক হলাম, তাহলে তিনি কি সত্যিই ভণ্ড ছিলেন? আমি সাধুর কুটির ভেতরে ঢুকে খুঁজতে লাগলাম। পুরোনো মাটির ঘর, কাঠের খাট, এক কোণে একটা পেতলের প্রদীপ আর একটি মাত্র লোহার বাক্স। বাক্সের একটা তালা ভাঙা, যেন কেউ আগেই এটা খুলে ফেলেছে। ভেতরে শুধু একটা পুরনো পুঁথি পড়ে আছে। আমি পুঁথিটা খুলে দেখি সংস্কৃত ভাষায় কিছু মন্ত্র আর কিছু নকশা। এগুলো তারানাথ তান্ত্রিকের গোপন পুঁথি হতে পারে। এই ভেবে হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ওটা ফেলে দিন বাবু, না হলে আপনারও ওর মতো পরিণতি হবে, সেটা ভেবে দেখবেন। আমি চমকে তাকালাম। দেখি এক বৃদ্ধা, কুঁচকে যাওয়ার চামড়া, চোখে দুটো ভয় আর আতঙ্ক বড় বড়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? এসব কি হচ্ছে? তিনি বললেন, আমি এই আশ্রমের পুরনো পরিচারিকা। এই লোকটা ভুয়া ছিল, কিন্তু ও যে পুঁথিটা খুঁজেছিল ওটা সত্যি। এটা আসল তারানাথের গোপন বিদ্যার বই। এই বই যার হাতে যাবে সে আর জীবিত থাকবে না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, তাহলে কি এটাই সেই অভিশপ্ত বই? তখনই আশ্রমের পেছন থেকে একটা বিকট আওয়াজ হলো, যেন কেউ ছুটে আসছে মনে হলো। আমি দ্রুত বইটা নিয়ে দৌড়ে গেলাম, আর আমার পেছনে একটা ভারী বাতাসের শব্দ শুনতে পেলাম। পেছন থেকে ভারী নিঃশ্বাসের শব্দ যেন আমার ঘাড়ের কাছে অনুভব করলাম। বুকের ভেতর শব্দ, বুকের মাথার ভেতর একটাই প্রশ্ন, পেছনে কে? আদৌ মানুষ তো? গাটা ছমছম করে উঠল। গা ছমছমে অনুভূতি নিয়ে একসময় থেমে দাঁড়ালাম। মাথার ঘাম পায়ে পড়ছে। আস্তে আস্তে দূরে দেখলাম, কিন্তু কিছুই নেই। হয়তো এটা আমার বিভ্রম ছিল, কিন্তু ঠিক তখনই পাশের একটা বড় শিমুল গাছের পাতা নড়ে উঠল, যেন কেউ ওখানে লুকিয়ে আছে। আমি ধীরে ধীরে এগোলাম। পকেট থেকে মোবাইলের টর্চ চালালাম। আলো পড়তেই দেখি একটা কঙ্কালসার হাত শূন্যে ঝুলছে। আমার আর্তচিৎকার বেরিয়ে এলো, কিন্তু তার আগেই হাতটা মিলে গেল অন্ধকারে। কি ছিল ওটা? সত্যি কি ভূত, নাকি অন্য কিছু? ভোরবেলা গ্রামের মোড়ল আর কয়েকজন প্রবীণ ব্যক্তি আমাকে ডেকে পাঠালেন। গত রাতের ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। মোড়ল কেঁপে যাওয়া গলায় বললেন, বাবু,
আপনি যা দেখেছেন তা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করবেন না। এই গ্রামে এর আগেও যারা বেশি জানার চেষ্টা করেছে তারা আর এখানে বেঁচে নেই, তাই আমিও আপনাকে সাবধান করলাম। আমি বললাম, কিন্তু আমি যে সত্যটা জানতে চাই। এই নকল তারানাথ, এই নকল পুঁথি, এই রাতে ছায়ামূর্তির রহস্য, এসবের আসল কারণটা কি? এক বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাকে তবে শ্মশানে যেতে হবে। তারানাথের শেষ শিষ্য এখনো বেঁচে আছে। আমি চমকে উঠলাম, শেষ শিষ্য? হ্যাঁ হ্যাঁ, সে একমাত্র জানে এর আসল সত্যটা কি। সে আপনাকে উত্তরটা দিতে পারবে। হ্যাঁ, কিন্তু সাবধান, সে আপনাকে সতর্ক করলে আর এগোবেন না। রাত নামলেই আমি শ্মশানের দিকে এদিকে নলাটির এই নলাটির শ্মশানটা বহু পুরনো। চারিদিকে বিশাল গাছ, পাতা পড়ার মচমচ শব্দে পরিবেশ আরো ভৌতিক লাগছিল। এগিয়ে যেতে যেতে দূরে দেখলাম একটা আগুন জ্বলছে। আগুনের পাশে বসে আছে এক লোক, লম্বা জটা চুল, মুখ ভর্তি দাঁড়ি, চোখ দুটো অস্বাভাবিক লাল। আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগলো। এটাই কি তারানাথের সেই শিষ্য? আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, তুমি এসেছো, ঠিক আছে। আমি জানতাম তুমি এখানে আসবে। আমার কণ্ঠ শুকিয়ে গেল। আপনি কি তারানাথের শিষ্য? লোকটি হাসলো, একটা অদ্ভুত ঠান্ডা হাসি। তারপর বললেন, তারানাথ এখনো মরেনি। সে বেঁচে আছে এবং সে তোমাকে খুঁজছে। এটা শুনে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমার গলাটা শুকনো মনে হচ্ছিল। লোকটা ঠান্ডা হাসি আর কথাগুলো যেন শরীরের প্রতিটি রোমকূপ খাড়া করে দিল। আমি কাঁপা গলায় বললাম, তারানাথ বেঁচে আছে কিভাবে? সবাই বলে তিনি বহু বছর আগে মারা গেছেন। লোকটি আগুনের দিকে তাকিয়ে বলল, মৃত্যু আর বেঁচে থাকার মধ্যে যে সীমারেখা, তারানাথ সেটাকে বহু আগেই মুছে দিয়েছে। আমি বিস্ময়ে বললাম, মানে? লোকটি ধীরে ধীরে বলল, এই তন্ত্র সাধনার এমন এক স্তরে সে পৌঁছেছিল যেখানে শারীরিক মৃত্যু কোনো অর্থ বহন করে না। সে শ্মশানের বাতাসের মধ্যে আছে। সে গভীর রাতে ছায়ার আকারে ঘুরে বেড়ায়। সে তার নিজের শরীর বদলে ফেলেছে। এটা শুনে আমার শরীরে শীতল স্রোত বয়ে গেল। তাহলে গত রাতে আমি যেটা দেখেছিলাম, লোকটি হেসে বলল, সেটাই সেই ছিল। তোমাকে সতর্ক করতে এসেছিল। আমি আতঙ্কে এক ধাপ পিছিয়ে গেলাম। লোকটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যে পুঁথিটা নিয়েছো সেটাই এর আসল কারণ। ওটা যার হাতে থাকবে সে তারানাথ থেকে নজরে পড়বে। আমি ব্যাগ থেকে পুঁথিটা বার করে দেখালাম। পাতা উল্টাতেই অদ্ভুত সব নকশা আর মন্ত্র ভেসে উঠল, কিন্তু এক পৃষ্ঠায় এসে আমার হাতটা কেঁপে গেল। এখানে রক্ত দিয়ে লেখা ছিল, এই জ্ঞান যার হাতে পড়বে
তার মৃত্যু নিশ্চিত, কেউ তাকে আটকাতে পারবে না। আমি আতঙ্কে লোকটার দিকে তাকালাম। এখন কি করবো বাবা ঠাকুর? লোকটি বলল, ওটা যদি তুমি নষ্ট করো তাহলে সে আর তোমাকে ছাড়বে না। কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারলাম না। সত্যটা জানার এত কাছে এসে কি আমি পিছিয়ে যাব? ঠিক তখনই হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। শ্মশানের চারিদিকে কুয়াশার মতো ছায়া ঘনিয়ে এলো। আগুনের শিখা লালচে হয়ে উঠল, আর আমি অনুভব করলাম কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। শ্মশানের বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আমাকে ঘিরে ধরেছে। শ্মশানের তান্ত্রিকও আতঙ্কিত হয়ে উঠল। তিনি ফিসফিস করে বলল, সে এখানে এসে গেছে, এখন আর কোনো সময় নেই। তুমি এই পুঁথিটা ধ্বংসই করো এক্ষুনি। আমি ব্যাগের ভেতর থেকে পুঁথিটা ধরে রাখলাম। কিন্তু যদি এই পুঁথির ভেতরেই সত্যটা থাকে, যদি এটাই তানাথে আসল রহস্যের চাবিকাঠি হয়? তান্ত্রিক রেগে গিয়ে বললেন, তুমি বুঝতে পারছো না, তানাদার মানুষ নেই, সে এক অভিশপ্ত অস্তিত্ব। তাকে জাগিয়ে তুললে এ গ্রাম ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই পিছন থেকে একটা ফিসফিসানি কানে এলো, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার শরীরের রক্ত যেন জমে গেল। এটা শুনে আমার শরীরের রক্ত যেন জমে গেল। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম। কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি, লম্বা, কঙ্কালসার শরীর, চোখ দুটো জ্বলছে যেন লাল অগ্নিশিখা। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি আমার পুঁথি নিয়েছো। তার গলা শীতল, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শ্মশানতান্ত্রিক চিৎকার করে বললেন, এর সঙ্গে তুমি কথা বলো না। গল্পটির দ্বিতীয় পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কাল সকাল ঠিক 8টায় আমাদের নেক্সট পার্ট প্রকাশিত হবে। ধন্যবাদ।